আমরা এর আগের দিন আলোচনা করেছি যে কিভাবে আমাদেরকে ইতিহাস পড়তে হবে। ইতিহাস পড়ার সুবিধার্থে আমরা ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। প্রথম হচ্ছে প্রাচীন যুগের ইতিহাস বা প্রাচীন ভারতের ইতিহাস, যেটার সময়কাল ছিল আমরা ধরেছিলাম যে আদি সময়কাল থেকে, মানে হচ্ছে যে মানুষের যখন জন্ম হয়, জন্মের পর থেকে শুরু করে, যেটা প্রস্তর যুগ হিসেবে আমাদের কাছে পরিচিত, সেই যুগ থেকে শুরু করে বা প্রস্তর যুগ থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস বা এনশিয়েন্ট ইন্ডিয়া হিসেবে আমাদের নিজের কাছে পড়ার সুবিধার্থের জন্য ভাগ করে নিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে যে মধ্যযুগের ইতিহাস, যেটা সময়কাল হিসেবে আমরা ধরেছিলাম 1206 থেকে বা 1207 থেকে, যাই ধরুন না কেন, 1757 পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং তারপরে আমরা ভাগ করেছিলাম আধুনিক যুগের ইতিহাস, যেটার সময়কাল হচ্ছে 1757 থেকে প্রায় 1947 পর্যন্ত। এটাকেও আবার আমরা দুই ভাগে ভাগ করি। সেটা হচ্ছে, প্রথমটা ভাগ হচ্ছে 1757 থেকে 1885 পর্যন্ত, যেটা আমাদের কাছে প্রপার আধুনিক যুগের ইতিহাস নামে পরিচিত। এবং দ্বিতীয়টা হচ্ছে 1885 থেকে 1947 সাল পর্যন্ত, যেটা আমাদের কাছে জাতীয় আন্দোলন নামেও পরিচিত। আগের দিন আমরা একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদেরকে প্রাচীন ভারতের ইতিহাস বা প্রাচীন যুগের ইতিহাসটাকে আমাদেরকে পড়তে হবে। আমরা নিজেদের পড়ার সুবিধার্থে ইতিহাসটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রাচীন যুগের ইতিহাসটিকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছিলাম। যেমন হচ্ছে, আমরা প্রথম দিকেটা, প্রস্তর যুগটাকে বাদ দিলে আমাদেরকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, যার সময়কাল বলা হয়েছিল মোটামুটি 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তারপরে আমরা দ্বিতীয় নম্বরে ভাগ করে নিয়েছিলাম সিন্ধু সভ্যতার পরে পরে, সেটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, যার সময়কাল আমরা বেছে নিয়েছিলাম বা আনুমানিক হিসাব করে নিয়েছিলাম 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটা আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঋগ বৈদিক যুগ যখন শেষ হয়ে যায়, তারপরে আমাদের ভারতবর্ষে 16খানা মহাজন পদের উৎপত্তি হয়েছিল। মহাজন পদ হচ্ছে ছোট ছোট শক্তিধর অঞ্চল, যেগুলোকে আমরা আবার বিস্তারিতভাবে পড়ব, যেটা আমাদের কাছে ষোড়শ মহাজন পদ নামে পরিচিত। যার সময়কাল মোটামুটি আনুমানিক আমাদের কাছে আছে, ষোড়শ মহাজন পদের সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এতটুকু আমরা খ্রিস্টপূর্বের আগে পর্যন্ত সময়কে আমরা নিজেদের সুবিধার্থের জন্য ভাগ করে নিয়েছিলাম। ষোড়শ মহাজন পদের সঙ্গে সঙ্গে এই সময়ে, যেটা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 75 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যে এই সময় কয়েকটি বৈদেশিক শক্তিগুলো আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছিল। তার মধ্যে একটা অন্যতম শক্তি ছিল আলেকজান্ডারের ভারত আক্রমণ, সেটা গ্রিক শক্তি। আলেকজান্ডারের ভারত আক্রমণ, যেটা আমাদেরকে পড়তে হবে ষোড়শ মহাজন পদের সঙ্গে সঙ্গে। আর তৃতীয় যেটা কথা হচ্ছে, যেটা আমাদেরকে এই ষোড়শ মহাজন পদের সঙ্গে জানতে হবে, যেটা হচ্ছে ধর্ম। ধর্মের উৎপত্তি হয়েছিল, অনেকগুলো ধর্মের উৎপত্তি হলেও এই সময় যে প্রধান দুটি ধর্মের প্রভাব ভারতবর্ষের মধ্যে দেখা গিয়েছিল, সেই দুটি ধর্মকেও আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। এক নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জৈন ধর্ম। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের ঘটনার মধ্যে অন্যতম ঘটনাগুলি। এবার যীশু খ্রিস্ট জন্মের পরবর্তী ঘটনাগুলি, যেটা আমাদের প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে পড়ছে, যেটা 1206 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ঘটনাগুলি, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা যেটা শুরু করছি, সিন্ধু সভ্যতার ইতিহাস। ভারতবর্ষে সিন্ধু সভ্যতার ইতিহাস।
আগে আমরা ম্যাপ পয়েন্টিং করে জেনে নিব যে সিন্ধু সভ্যতার জিনিসটা কি আছে এবং কোথায় গড়ে উঠেছিল আর কিভাবে গড়ে উঠেছিল আর জিনিসটা কি। এটাকে যদি আমরা আমাদের ভারতবর্ষের অ্যাকচুয়াল ম্যাপ না হলেও প্রায় কাছাকাছি ম্যাপ হয়েছে, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ বা মানচিত্র। এবার এই মানচিত্রের উপর দিয়ে একটা নদী দেখানো হচ্ছে, যেটা হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদীটা তিব্বতের মানস সরোবর থেকে সৃষ্টি হয়ে ও পাকিস্তান হয়ে যেটা হচ্ছে আরব সাগরে গিয়ে পড়েছে। এই সিন্ধুর তীরবর্তী অঞ্চলে 2300 খ্রিস্টপূর্বাব্দে একটি সভ্যতার সূচনা হয়। এই সভ্যতাটাকে আমরা সিন্ধু সভ্যতা বলি এই জন্য, যেহেতু এই সভ্যতাটা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। এই সভ্যতার বেশিরভাগ অংশ ভারতবর্ষে থাকলেও আমাদের অনেকগুলো অংশ পাকিস্তানেও রয়েছে, যেগুলোকে আমাদেরকে বিস্তারিতভাবে জেনে নিতে হবে। তার মধ্যে অন্যতম কয়েকটি সাইট। সাইট বলতে হচ্ছে, যদি আমরা আজকের যুগে হিসাবে ধরি, যেমন আমাদের এক একটা শহর ওই অন্য একটা শহর থেকে অনেক দূরে দূরে অবস্থিত, সেই সময়কার যে সিন্ধু সভ্যতার যুগেও গড়ে ওঠা শহরগুলো একই জায়গায় ছিল না, তারাও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়েও গড়ে উঠেছিল। সেই ছড়িয়ে ছিটিয়ে গড়ে ওঠা শহরগুলির মধ্যে অন্যতম কয়েকটি শহর হচ্ছে, যেমন হচ্ছে প্রধান হচ্ছে হরপ্পা শহর। হরপ্পা শহর যেটা আমাদের কে আমরা বিস্তারিতভাবে জানতে হবে। হরপ্পা হরপ্পা শহর, যেটা সাইট হরপ্পা সাইট বলেও আমরা জানি। তারপরে হচ্ছে মহেঞ্জোদারো, যেটা সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু নদীর পশ্চিম তীরে। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোর পরে হচ্ছে কোট দিজি। কোট দিজির পরে হচ্ছে চানুদারো। চানুদারোর পরে হচ্ছে অমরি। এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানে অবস্থিত সিন্ধু সভ্যতার অনেকগুলি সাইটের মধ্যে অন্যতম কয়েকটি সাইট, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও ভারতে অনেকগুলি সাইট ছিল, তার মধ্যে অনেক কয়েকটি সাইটকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যাদের মধ্যে অন্যতম হচ্ছে একটি লোথাল। লোথাল বর্তমান গুজরাটে অবস্থিত। লোথালের পরে পরে হচ্ছে সুরকো ডাটা। সুরকো ডাটার পরে হচ্ছে, যেটা আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে গুজরাটের, সেটা হচ্ছে ধোলাভিরা। এগুলো গুজরাটে অবস্থিত। রাজস্থানে একটা অবস্থিত, যেটা হচ্ছে কালীবঙ্গান। এছাড়াও কালীবঙ্গান এছাড়াও আমাদের হরিয়ানা যেটা রাজ্য আছে, হরিয়ানা রাজ্যতে অবস্থিত অন্যতম সাইটগুলির মধ্যে দুটি সাইট হচ্ছে, একটা হচ্ছে বনওয়ালি আর একটা হচ্ছে রাখিগাড়ি। একটা হচ্ছে বনওয়ালি আর একটা হচ্ছে রাখিগাড়ি। একটা হচ্ছে রাখি গাড়ি। এবার আমাদেরকে দেখতে হবে একটা, আমাদের যেটা আছে যে পাঞ্জাবে অবস্থিত, সেটা হচ্ছে রোপার। এবারে যদি আমরা আলোচনা করি, যদি জিজ্ঞাসা করা হয় যে এই সিন্ধু সভ্যতার অনেকগুলি সাইটের মধ্যে উত্তরতম সাইট কোনটা আছে, সবচেয়ে উত্তরতম জায়গাতে কোনটা অবস্থিত, সেটা হচ্ছে আমাদের কাশ্মীরে অবস্থিত মান্ডা। এটা হচ্ছে উত্তরতম। এবার যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে দক্ষিণতম কোনটা আছে, তাহলে দক্ষিণতম হবে দৈমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। দক্ষিণতম মহারাষ্ট্রতে অবস্থিত। উত্তরতম হয়ে গেল, দক্ষিণতম হয়ে গেল। এবার আমাদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে পূর্বতম কি আছে, পূর্বতম হবে যেটা আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত, সেটা হচ্ছে আলমগীরপুর। এবং সবচেয়ে পশ্চিমতম স্থানে অবস্থিত, যেটা হচ্ছে সুতকা জেন্ডার। সুতকা জেন্ডার। এই 10-12 খানা সাইট আছে, যেগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে।
এবার যদি কয়েকটা প্রশ্নের মধ্যে আছে, অন্যতম প্রশ্ন হচ্ছে যে যদি জিজ্ঞাসা করে যে এগুলি সাইটগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম সাইট কোনটি আছে, তাহলে বৃহত্তম সাইটটি হবে সেটা হচ্ছে রাখিগড়ি। সেটা হচ্ছে রাখিগড়ি, যেটা হরিয়ানা জেলাতে অবস্থিত। এই হরিয়ানা জেলা হবে না, হরিয়ানা রাজ্যে অবস্থিত। আমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত, হরিয়ানা রাজ্যের হিসার জেলাতে অবস্থিত, বর্তমানে অবস্থিত। এবার আমরা এক একটি সাইট ধরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব হরপ্পা শহরটাকে নিয়ে। এই সিন্ধু সভ্যতাটা হচ্ছে, সিন্ধু সভ্যতার বেশিরভাগ অংশটাই মানে প্রায় সম্পূর্ণটাই এটি ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, আমাদের গ্রামীণ কেন্দ্রিক সভ্যতার মধ্যে ছিল না। যেমন আমরা পরবর্তী সিন্ধু সভ্যতার পরে পরে যেটা ঋগ বৈদিক যুগ পাবো, সেটা হচ্ছে একটি গ্রাম কেন্দ্রিক সভ্যতা। কিন্তু এই যে সিন্ধু সভ্যতাটা, এটা হচ্ছে একটা নগর কেন্দ্রিক সভ্যতা। এবার আমরা যে সাইটটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে হরপ্পা শহরটাকে নিয়ে আলোচনা করবো। আরো একটা জিনিস হলো যে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি সর্বপ্রথম এই হরপ্পা শহরটিকে খুঁজে পেয়েছিল বলে আমরা পুরো সম্পূর্ণ সিন্ধু সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা নামেও জেনে থাকি বা জানি। হরপ্পা সভ্যতাটার বা হরপ্পা শহরের বৈশিষ্ট্যটা কি আছে? হরপ্পা শহরের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে হচ্ছে 1 নম্বর হরপ্পা শহরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ইরাবতী নদীর পূর্ব তীরে অবস্থিত। পাঞ্জাব প্রদেশে অবস্থিত এবং এটি ইরাবতী নদীর পূর্ব তীরে আছে। বিশেষত হচ্ছে যে এই হরপ্পা সভ্যতাতে অনেক বড় বড় 6খানা শস্ত্রাগার আবিষ্কৃত হয়েছিল। এখানে শস্ত্রাগার দেখা গিয়েছিল। এখানে শস্ত্রাগার খুঁজে পাওয়া গেছে। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব মহেঞ্জোদারোকে নিয়ে। মহেঞ্জোদারোটি 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিল। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নামক একজন ঐতিহাসিক এই মহেঞ্জোদারোটি আবিষ্কার করেন। এটি সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। এবং এখানকার একটি সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে অনেক বড় স্নানাগার পাওয়া গেছিল, বৃহত্তম স্নানাগার পাওয়া গেছিল, এবং এখানে ব্রোঞ্জ এর তৈরি নর্তকী মূর্তিটাও পাওয়া গেছে। স্নানাগার হচ্ছে যেখানে ধর্মীয় উৎসব উপলক্ষে এক জায়গায় এসে অনেক মানুষ একই সঙ্গে স্নান করত। আর এখানে আবিষ্কৃত হয়েছে ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তি। এবার আমরা আলোচনা করব চানুদারোকে নিয়ে। 3 নম্বর চানুদারো, তোমরা প্রয়োজন পড়লে নোট ডাউন করে নাও। চানুদারোটি 1935 সালে ননীগোপাল মজুমদার নামক একজন ঐতিহাসিক এই সাইটটি আবিষ্কার করেছিলেন। এই সাইটটি সিন্ধু প্রদেশে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে। আর হচ্ছে এখানে মাটির তৈরি গরুর গাড়ি পাওয়া
গেছে। এই তিনটা সাইট হচ্ছে, যেটা হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো এবং চানুদারো, যেটা পাকিস্তানে অবস্থিত, সেটাকে নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা ঢুকে যাব আমাদের ভারতবর্ষের যেগুলো সাইট অবস্থিত তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য। তাদেরকে নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমরা আলোচনা করব লোথালকে নিয়ে। লোথাল হচ্ছে বিশ্বের প্রাচীনতম সামুদ্রিক বন্দরের মধ্যে একটি অন্যতম বন্দর। এটা ছিল সিন্ধু সভ্যতার যুগের একটি প্রাচীনতম বন্দর। এটা ছিল প্রাচীনতম বন্দর। এটা আবিষ্কার করেছিল 1953 সালে এস.আর. রাও বলে একজন ঐতিহাসিক। এটা গুজরাটের সবরমতী নদীর তীরে, সবরমতী ও ভগাবা নামক যে নদী আছে, এখানে নদী, সবরমতী নদী আর ভগাবা নদীর মিলনস্থলে এই লোথাল নামক বন্দরটি বা শহরটি এখানে গড়ে উঠেছিল। এখানকার বিশেষত্ব হচ্ছে যে এখানে মহিলা এবং পুরুষকে একসঙ্গে কবর দেওয়া হতো। একসঙ্গে কবর দেওয়া হতো। এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ধান চাষের সন্ধান পাওয়া গেছে। এখানে ধান চাষের সন্ধান পাওয়া গিয়েছে। আর এটা হচ্ছে সিন্ধু সভ্যতার যুগের একটি বন্দরগুলোর মধ্যে অন্যতম বন্দর এবং এটি বিশ্বের প্রাচীনতম বন্দর। এবার লোথালের পরে আমরা আলোচনা করব কালীবঙ্গানকে নিয়ে। কালীবঙ্গান 4 নম্বরে হচ্ছে, 5 নম্বরে, 5 নম্বরে হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান নামক সাইটটি আমাদের রাজস্থান নামক রাজ্যে অবস্থিত, রাজস্থানে অবস্থিত। এখানে হচ্ছে যে এখানে ষাঁড় ও উটের হাড় পাওয়া গেছে। এখানে ষাঁড় ও উটের হাড় পাওয়া গেছে। এখানে ষাঁড় ও উটের হাড় পাওয়া গেছে এবং এছাড়াও এখানে রং বেরঙের ইট পাওয়া গেছে, রঙিন ইট, যেটি মেঝের কাজে ব্যবহার করা হতো, মেঝে তৈরি করতে ব্যবহৃত হতো, মেঝে তৈরিতে ব্যবহৃত হতো। এবং এটি আবিষ্কার করেছিলেন 1953 খ্রিস্টাব্দে এ ঘোষ নামক একজন ঐতিহাসিক। ঘোষ নামক একজন ঐতিহাসিক। আর এই সাইটটি রাজস্থানে অবস্থিত ঘাঘর নদীর তীরে। এটি ঘাঘর নদীর তীরে অবস্থিত। এটি ঘাঘর নদীর তীরে অবস্থিত। আমরা আলোচনা করলাম হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদারো, লোথাল এবং কালীবঙ্গানকে নিয়ে। এবার হচ্ছে আমাদেরকে আর বিশেষ সেরকম আলোচনা করতে হবে না, তার মধ্যে জেনে নিতে হবে যে ধলাভিরা হচ্ছে যেখানে জল প্রণালীর ব্যবস্থা সবচেয়ে ভালো ছিল এবং যেটা হচ্ছে তারপর হচ্ছে মহেঞ্জোদারোর পরে যেটা চানুদারে অবস্থিত, চানুদারোতে একটা হচ্ছে যে সেখানে কোনো রকমের সিটাডেল পাওয়া যায়নি। সিটাডেল মানে হচ্ছে যে যে মানে সিন্ধু সভ্যতাতে একটা বিশেষ ধরনের জিনিস দেখা গেছিল যে যারা শাসক সম্প্রদায়ের লোক ছিল তারা একটি উঁচু স্থানে বসবাস করত, সেটাকে আমরা সিটাডেল বলে জানি। সেগুলি প্রায় সব সাইটে পাওয়া গেলেও চানুদারোতে পাওয়া যায়নি।
এবং আমাদেরকে এখান থেকে আর বিশেষ কোনো প্রশ্ন আসবে বলে মনে হয় না। তো আমরা একবার আর পুনরায় রিভিশন দিয়ে নিচ্ছি। যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে সবচেয়ে উত্তরতম সাইট কোনটি, তাহলে সেটা হবে মান্ডা, যেটা কাশ্মীরে অবস্থিত। সবচেয়ে দক্ষিণতম হচ্ছে দৈমাবাদ। সবচেয়ে পশ্চিমতম হচ্ছে বালুচিস্তানে অবস্থিত সুত কাজেন্ডার। এবং সবচেয়ে দক্ষিণতম আছে আলমগীরপুর, যেটা আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম অংশে অবস্থিত। এবং রাজস্থানে অবস্থিত একমাত্র যেটা সিন্ধু সভ্যতার সাইট হচ্ছে, সেটা হচ্ছে কালীবঙ্গান। আর আমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত রাখিগাড়ি হচ্ছে যতগুলো সাইট আছে তাদের মধ্যে সবচেয়ে বৃহত্তম। এবং ধলাভিরা হচ্ছে যেখানে জলপ্রণালীর বা কৃষি কার্যের জন্য ব্যবহৃত যেটা খাল আছে, খালের সবচেয়ে উন্নতম ব্যবস্থা আমরা ধলাভিরাতে দেখতে পেয়েছি। আর লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার কয়েকটি বন্দরের মধ্যে অন্যতম একটি বন্দর, যেখান থেকে আহ, পুরো বিশ্বের সঙ্গে এর ব্যবসা বাণিজ্য হতো। এ হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার ইতিহাস। এরপরে আমরা আলোচনা করব ঋগ বৈদিক যুগকে নিয়ে। ঋগ বৈদিক যুগ নিয়ে পরের ক্লাসে। থ্যাংক ইউ। এবং তোমরা পারলে সমস্ত কিছুটাকে নোট ডাউন করে নিবে পড়ার সুবিধাতে। আর আমি এতটুকু জানি যে আমার ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই কম হচ্ছে, তবুও তোমরা চেষ্টা করবে যেটা লাভ পাওয়া যায় এখান থেকে সব কিছু নিয়ে নিতে।